नमस्कार बंधुरा এই মুহূর্তে জোড়া ঘূর্ণিঝড় নিয়ে আরও গুরুত্বপূর্ণ খবর। অবশেষে বিভিন্ন জায়গায় জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বিভিন্ন ধরনের পড়তে চলেছে। বিশেষ করে আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যার নাম হয়েছে ঘূর্ণিঝড় শক্তি, তাতে আগের থেকে অনেক ভয়ঙ্কর পরিবর্তন ঘটে গেছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে যেই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড় মন্থা, তাতেও কিন্তু আগের থেকে অনেকটাই পরিবর্তন ঘটেছে। কোনোটা হয়তো এই মুহূর্তে ঘূর্ণিঝড় হতেও পারে অথবা ঘূর্ণিঝড় না হতেও পারে, এমনটাই কিন্তু বার্তা আমাদের কাছে আসছে। তবে সব বার্তা যে অ্যাকুরেট হবে সেটাও আমরা কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না, যেহেতু ঘূর্ণিঝড়ের ব্যাপার এখন 28 থেকে 29 বা 30 তারিখ। তো এখন অবধি কোনো 100% সম্ভাবনা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে বর্তমানে কি পরিস্থিতি আছে বাংলার কন্ডিশন, অর্থাৎ ঘূর্ণিঝড় মন্থা কি বাংলার ওপরে এসে আছড়ে পড়বে কি না, আর যদি আছড়ে পড়ে তাহলে কত মিলিমিটার বৃষ্টি হতে পারে আজকের আপডেট অনুযায়ী। তারই সঙ্গে আরব সাগরের যে ঘূর্ণিঝড় শক্তি আছে, এতে কতটা কি পরিবর্তন ঘটেছে, অর্থাৎ কতটা শক্তি বেড়েছে বা কমেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন, কারণ এতে আপনারা আগামী 10 দিনের পুরো একদম সঠিক আপডেট পেতে পারেন। তো ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্রতিনিয়ত এই ঘূর্ণিঝড় রিলেটেড কিন্তু বন্ধুরা আপডেট পাওয়ার জন্য, এবং যখন নিম্নচাপ আসবে নিম্নচাপের আপডেট আপনাদের কাছে প্রোভাইড করব। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। বর্তমানে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আজ থেকেই কিন্তু আরব সাগরের মধ্যভাগে ঘূর্ণিঝড় শক্তির ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ কিন্তু তৈরি হওয়া চালু হয়ে গেছে গিয়ে। সেটার কিন্তু বর্তমানে যে এখনকার ঝাপটা মোড়ের গতি, তাতে কিন্তু আমরা 65 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। এছাড়াও এর প্রভাবে আমরা রত্নাগিরি দিকটাতে অর্থাৎ মহারাষ্ট্র দিকে দমকা ঝড়ো হাওয়া বইতে দেখতে পাচ্ছি, বালাঙ্গীর এই সমস্ত সাইডগুলোতে। কিন্তু আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ 22 তারিখ থেকে যদি আমরা 23 তারিখের দিকে যাই, তাতে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে এটা আস্তে আস্তে করে একটু শক্তি ক্ষয় করবে। অর্থাৎ 22 তারিখের মধ্যে শক্তি ক্ষয় করবে আজ রাত্রের দিকে, কিন্তু শক্তি ক্ষয় করলেও শুক্রবার 23 তারিখের মধ্যে কিন্তু এটি আবারও শক্তি বাড়ানোর প্রক্রিয়া চালু করবে, যার প্রভাবে এটি স্থলভাগে না গিয়ে দেখুন একটু এটি আবারও সাগরের দিকে নামবে, সাগরের দিকে বাঁকবে, যার কারণে এটি আবারও শক্তি বাড়ানোর জন্য কিন্তু অনুকূল পরিবেশ তৈরি হবে। তবে 23 তারিখের পর আমরা যদি 24 তারিখ অর্থাৎ শনিবারের দিকে যাই, তাতে মোটামুটি 23 তারিখে কখনো একটু শক্তি ক্ষয় হচ্ছে, কখনো একটু শক্তি বাড়াচ্ছে, এমন করেই চলবে। কিন্তু শুক্রবার 24 তারিখে এই যে ঘূর্ণিঝড় শক্তি আছে, আমরা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা নিয়ে আসছি, আগে শক্তিটা কমপ্লিট করিনি, কারণ অনেক আমাদের ভাইরা আছে যারা কিন্তু এই সমস্ত গুজরাট, তারপর হচ্ছে মহারাষ্ট্র, এই সমস্ত রাজ্যগুলিতে থাকে, যারা এই সমস্ত জায়গায় অনেকে মৎস্যজীবীরাও আছে, তাদের কিন্তু আমরা আগে ভাগে সতর্কতা করে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই সমস্ত রাজ্যের ব্যাপারে বলা, যেহেতু আমাদের লোকেরা এই সমস্ত জায়গায় রয়েছে, তো তাদের সুবিধার্থে কিন্তু যাতে কোনো বিপদে না পড়ে মৎস্যজীবী ভাইরা, তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এই জন্য জানিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, এটাও দেখাবো। তো এখানে 24 তারিখে যদি আমরা যাই, তাতে 24 তারিখের আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটা আবারও কিন্তু একটু কমজোরি হচ্ছে, কিন্তু কমজোরি হলেও 23-24 এই দুদিন কিন্তু মহারাষ্ট্র উপকূলে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া সমেত বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড রয়েছে। তো এরপরে আপনাদেরকে দেখুন বৃষ্টি মোডে যদি দেখাই, তো বজ্রবিদ্যুৎ মোডে দেখুন প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। পালঘার, তারপর হচ্ছে মুম্বাই, নাসিক, এদিকগুলোতে কোলাপুর ভয়াবহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আবার আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে, এবং এবারে 24 তারিখ থেকে 25 তারিখের কন্ডিশনটা দেখব। অর্থাৎ 24 তারিখে কিন্তু দুপুরবেলার পর থেকে এটি স্থলভাগে পুরোপুরিভাবে না আছড়ে পড়ে এটি সমুদ্রের দিকে যাচ্ছে, যার কারণে এটি আবারও শক্তি বাড়াতে পারছে। এবং 24 তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন কি এখানে 25 তারিখের দিকে অর্থাৎ রোববারের দিকে এটি একটুখানি শক্তি বাড়াবে। অর্থাৎ 25 তারিখে আমরা যদি বিকেলের দিকে যাই, দুপুর বিকেলের দিকে, সে সময় কিন্তু এর শক্তি আগের থেকে অনেকটা বাড়বে। সে সময়ের যে শক্তি সেটা 107 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা লক্ষ্য করতে পারছি, এবং আপনারা সরাসরি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন 107 কিলোমিটার আবহাওয়ার ফিগার বলছে। তারই সঙ্গে ভারতের এই সমস্ত রাজ্যগুলি, মহারাষ্ট্র, তারপর হচ্ছে এই সমস্ত হায়দ্রাবাদ, তেলেঙ্গানা হয়ে তামিলনাড়ু, গোয়া, এদিকগুলো কিন্তু ব্যাপক প্রভাব পড়বে। আর একই সঙ্গে যে প্রভাব, যে ঘূর্ণাবর্তের শক্তি, সেটাও কিন্তু ঘূর্ণায়নটা সেটা বেড়ে যাচ্ছে গিয়ে। কিন্তু
25 তারিখের পর থেকে 26 তারিখ থেকে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সেটা কিন্তু তৈরি হওয়া চালু হবে। আর এদিকে 26 তারিখের মধ্যে কিন্তু এটি মুম্বাই উপকূলের দিকে ছোবে, দেখুন এদিকে ছুঁচ্ছে, ছুঁয়েও এটা কিন্তু গিয়ে আছড়ে পড়ছে না, ছুঁয়েও এটা গিয়ে সরাসরি আছড়ে পড়ছে না গিয়ে কিন্তু মহারাষ্ট্র উপকূলে, যার ফলে এটি আরও শক্তি বাড়ানোর জন্য কিন্তু সময় পেয়ে যাচ্ছে। এবং সর্বোচ্চ শক্তি আমরা যদি এটা দেখি কত দেখা যাচ্ছে, 162 কিলোমিটার প্রতি ঘন্টায়, দেখুন 163 কিলোমিটার পার আওয়ারে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় শক্তি তৈরি হচ্ছে। এরপরে 163 কিলোমিটার গতিবেগ নিয়ে যে আছড়ে পড়বে তেমনটাই নয়, মোটামুটি 26 তারিখে এটি পালঘর এবং মুম্বাই এইদিকে দুটো জায়গা ছুলেও, অর্থাৎ মহারাষ্ট্র উপকূল ছুলেও এটা কিন্তু গিয়ে আছড়ে পড়ছে না 26 তারিখ, অর্থাৎ অনেকটা কিন্তু এর হোল্ড করছে উপকূলে। তারপর আমরা 27 তারিখে যদি কন্ডিশন দেখি, তাতে 27 তারিখে এটি সুরাট গুজরাটের দিকে এগোচ্ছে এবং 27 তারিখ ভোরবেলা নাগাদ এটি পুরোপুরিভাবে কিন্তু গুজরাটের দিকে ছুটছে, গুজরাট উপকূল। এবং রাত্রেবেলার মধ্যে আমরা যদি দুপুর থেকে রাত্রেবেলা কন্ডিশন দেখি, তাতে দেখুন শক্তি বাড়াচ্ছে, শক্তি কমাচ্ছে, এমন করেই 27 তারিখটা কাটাবে। তারপর বুধবার 28 তারিখ এটি গুজরাট উপকূলের দিকে যাচ্ছে, কিন্তু উপকূলে গিয়ে আছড়ে পড়ার আগে কিন্তু বন্ধুরা এটি ঘূর্ণিঝড় রূপে আর থাকছে না, আছড়ে পড়ার আগে এটি কিন্তু নিম্নচাপ রূপেই থাকছে। তো নিম্নচাপ রূপে থাকার কারণে এটি খুব যে একটা বিধ্বংসী প্রভাব খেলাবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তবে 163 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এর গতি সর্বোচ্চ, এটা আমরা লক্ষ্য করতে পারছি। তো তারপর আমরা আরেকটু এগিয়ে গিয়ে 29 তারিখ থেকে আমরা যদি 30 তারিখের দিকে যাই, তো 30 তারিখের দিকে গেলে এই দেখুন এটা আবারও গুজরাট থেকে 30 তারিখের মধ্যে এটি সরাসরি ওই গুজরাটের আহমেদাবাদে গিয়ে ঢুকে যাচ্ছে, গিয়ে এই জায়গাগুলোর ওপর থেকে, তার জন্য নিম্নচাপের প্রভাবেই আমরা সবথেকে বেশি দেখতে পাবো। ঘূর্ণিঝড় উঠছে, তবে আছড়ে পড়ার আগে কমজোরি হচ্ছে এবং কমজোরি হয়ে সেটি আছড়ে পড়ছে নিম্নচাপ, গভীর নিম্নচাপ রূপে। এবারে তো আমরা দেখলাম ঘূর্ণিঝড় শক্তি, এবার আমরা সরাসরি দেখে নেব ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড় মন্থা যেহেতু 26 তারিখ থেকে ওটা শুরু হবে, তো 26 তারিখের পর আমরা যদি 27 তারিখের কন্ডিশনটা দেখি, অর্থাৎ মঙ্গলবারে, তো 27 তারিখ এটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সামনে থেকে ব্যাপক প্রভাব খাটাবে। তো চলুন একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি বন্ধুরা তুলে ধরি যে আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কী বলছে, তারপরে আমরা এখান থেকে এসে ঘূর্ণিঝড় মন্থার সমস্ত আপডেট কিন্তু দেখাবো। তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম আবহাওয়া দপ্তরের একদম ফ্রেশ প্রেস বিজ্ঞপ্তি, যেখানে বলা হচ্ছে ইয়েস্টারডে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন ওয়েস্ট সেন্ট্রাল পশ্চিম মধ্য বে অফ বেঙ্গলে অ্যাডজয়নিং সাউথ আন্ধ্রপ্রদেশ, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, নর্থ Tamil Nadu moved inland and lay over central parts Andhra Pradesh and adjoining South Telangana। মনে হচ্ছে 21 তারিখের থেকে কিন্তু এটা তৈরি হওয়া চালু হয়ে গেছে, সেটা আবহাওয়া দপ্তর বলেছে। তারই মধ্যে আমরা যদি এটা দেখি, তাহলে বর্তমানে যেটা বলা হচ্ছে কি 144 থেকে 148 ঘন্টার মধ্যে যে দেখুন লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে, অর্থাৎ আবহাওয়া দপ্তরে কিন্তু স্বীকার করছে, বলছে যে ইতিমধ্যেই লঘুচাপ রেখা অর্থাৎ লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হচ্ছে, যার মানে আস্তে আস্তে করে কিন্তু নিম্নচাপ হতেও পারে অথবা ঘূর্ণিঝড় হতে পারে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তো তারপরে আমরা আরবিয়ান কন্ডিশনটা যদি দেখি, আরবিয়ান সি, তাতে লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তারপরে 48 থেকে 72 মধ্যে সেটা লো প্রেশারে থাকবে, 72 থেকে 96 ঘন্টার মধ্যে মডারেট থাকবে, 96 থেকে 120 ঘন্টার মধ্যে হাই হয়ে যাবে, 120 থেকে 168 ঘন্টার মধ্যে কিন্তু আপনার সেটা হাই পরিস্থিতিতেই থাকবে। অর্থাৎ আবহাওয়া দপ্তরে দেখাচ্ছে কিন্তু সেম কন্ডিশন, তার সঙ্গে এই দিকগুলোতেও কিন্তু আবহাওয়া দপ্তর দেখাচ্ছে বঙ্গোপসাগর এবং আরব সাগরে এই কন্ডিশন থাকবে। এবং এই হচ্ছে বর্তমানে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি, যেটা আবহাওয়া দপ্তর স্বীকার করছে না দুই সাগরে কিছু একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের চান্স এখন অবধি রয়েছে, এখন অবধি কিন্তু চলে যায়নি। এবারে আমরা চলে যাব আবার। তো বন্ধুরা দেখুন এখানে বঙ্গোপসাগরে কিন্তু 27 তারিখে যে ঘূর্ণাবর্তটি সেটা আস্তে আস্তে করে আরও গভীর নিম্নচাপের প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে গিয়ে, এবং বুধবার 27 তারিখের মধ্যে এটি শক্তি বাড়াবে। আর মঙ্গলবার 27 তারিখ এবং বুধবার 28 তারিখের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপের পরিস্থিতি তৈরি হওয়ার কিন্তু চালু হয়ে যাবে গিয়ে। এবং এটা আমরা যদি একটু স্পিডে করি, কারণ অনেক স্লোলি যাচ্ছে আমাদের ট্র্যাকারটা, তো 28 তারিখের মধ্যে দেখুন বুধবারের মধ্যে এটি মায়ানমার উপকূলে ছুটছে, এবং 28 তারিখের পর আমরা 29 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে যদি দেখি, তাতে বৃহস্পতিবারের মধ্যে এটা কিন্তু মহেশখালী এবং কলাপাড়া উপকূলের দিকে যাচ্ছে এবং চিটাগং উপকূলের দিকে যাচ্ছে। আর 29 তারিখের মধ্যে এটি মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই চিটাগং উপকূলে ব্যাপক দমকা ঝড়ো হাওয়া দেখাবে। আর 29 থেকে যখন আমরা শুক্রবার 30 তারিখের দিকে যাচ্ছি, তাতে 29 তারিখ রাত্রেবেলা নাগাদ কিন্তু মতিরহাট, সেনবাগ, ফিরোজগঞ্জ এই দিকগুলোতে ব্যাপক প্রভাব পড়বে এই ঝড়ো হাওয়ার।
তারপর 29 থেকে 30 তারিখের মধ্যে যদি আমরা দেখি, তাতে 30 তারিখ শুক্রবারের মধ্যে এটি শক্তি ক্ষয় করছে। অর্থাৎ বর্তমানে আবহাওয়ার আপডেট বলছে ঘূর্ণিঝড় হওয়ার চান্স কিন্তু বর্তমানে অনেকটা কম রয়েছে। তবে 82 কিলোমিটার বায়ু ঝাপটা, বায়ুমোট কত বলছে একবার দেখে নাও, বায়ুমোট বলছে 55। অর্থাৎ ঘূর্ণিঝড় মন্তা হওয়ার চান্স বর্তমানে কিন্তু কিছুটা হলেও কমে গেছে। নিম্নচাপের পরিস্থিতি তৈরি হচ্ছে 29 তারিখের আপডেট, এখনকার আপডেট বলছে। তো জানি না পরবর্তীকালে কী হবে, এগুলো তার পরিবর্তন ঘটবে কিনা, যেহেতু এটা এখন একটা সম্ভাবনা এক্সপেকটেশান, তো এগুলোতে কিন্তু আরও পরিবর্তন ঘটবে। শুরুতে আপনাদেরকে বলে দিয়েছি, এগুলো কিন্তু 100% আপনারা ধরে রাখবেন না, এগুলোতে পরিবর্তন ঘটবে। আর 30 তারিখ রাত্রেবেলার মধ্যে কিন্তু এটি পুরোপুরিভাবে বাংলাদেশ হয়ে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে, রংপুর, ঢাকা, ত্রিপুরা হয়ে, চিটাগং হয়ে, যার জন্য এই দিকগুলোতে ব্যাপক প্রভাব পড়বে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু তেমন দমকা ঝড়ো হওয়া নাও বইতে পারে, যদি অ্যাকচুয়ালি নিম্নচাপ হয় তো তাহলে। তো আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম যে কী পরিস্থিতি এখন বর্তমানে রয়েছে। অর্থাৎ বায়ুর ঝাপটা মোট বলছে যে ঘূর্ণিঝড়ের চান্স এখন আর বর্তমানে নেই বললেই চলে। এবারে আমরা দেখে নেব জিএফএস মডেল কি বলছে। ইসিএমডব্লিউএফ মডেল তো এটা বললো, জিএফএস মডেল কি নিম্নচাপ বলছে না ঘূর্ণিঝড় বলছে? দেখুন, জিএফএস মডেল কিন্তু এখনও বলছে ঘূর্ণিঝড় রয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু কমছে না। এই দেখুন 95 কিলোমিটার বায়ুর ঝাপটা এবং বায়ুমোট বলছে 75 কিলোমিটার, মানে ঘূর্ণিঝড়ের চান্স এখনও অবধি রয়েছে। 40% এখনও অবধি কিন্তু ঘূর্ণিঝড়ের চান্স আমরা দেখতে পাচ্ছি। যেহেতু জিএফএস মডেলের সম্ভাবনাটা অনেক সময় সত্যি হয়ে ওঠে, তার জন্য কিন্তু আমরা আগে থেকে আপনাদেরকে বলবো না যে নিম্নচাপ হয়ে আছড়ে পড়বে। তো ঘূর্ণিঝড় হওয়ার চান্স কিন্তু এখনও অবধি রয়েছে, সেটা আগে থেকে আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম। আর 29 তারিখে বলা হচ্ছে এটি আছড়ে পড়তে পারে ভদ্রক, পারদ্বীপ, বালাসোর হয়ে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর, হলদিবাড়ি, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া এই দিকগুলোতে এবং কলাপাড়া এই দিকগুলোতে, যার জন্য এদিকে ব্যাপক পরিমাণে প্রভাব কিন্তু পড়বে। তো এই হচ্ছে জিএফএস মডেলের আপডেট। এবার আমরা সরাসরি দেখে নেব ইসিএমডব্লিউএফ মডেলে বর্তমান উপগ্রহ চিত্র, এখন বাংলার আকাশ কেমন রয়েছে। উপগ্রহ চিত্র বলছে একটি কিন্তু ঘন কালো মেঘ তৈরি হয়েছে। উপকূলের থেকে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে প্রবেশ করছে সমুদ্র থেকে, যার কারণে অন্ধ্রপ্রদেশ, ওড়িশার বিভিন্ন জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন। এদিকে কলকাতার দিকেও যেহেতু মেঘ আস্তে আস্তে করে প্রবেশ করছে, যার জন্য আংশিক মেঘলা আকাশ কিন্তু আমরা কলকাতার বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাঁকুড়া হয়ে বর্ডার লাগোয়া অংশ যেমন গোসাবা, হিঙ্গলগঞ্জ, তাকি, এদিকেও একই সঙ্গে গোসাবা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, বরিশাল, লালমোহন, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, ঢাকা এবং সিলেট দিকটাতেও এদিকে কিন্তু প্রবেশ করছে মেঘ, যার জন্য এদিকগুলোতে কিন্তু বর্তমানে কোথাও কোথাও একটু আধটু বৃষ্টি হলেও হতে পারে। যদি আমরা আবহাওয়ার রেডার দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির একটা চান্স রয়েছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বর্তমানে কিন্তু মেঘলা আকাশে আংশিক মেঘলা আকাশে থাকবে, বৃষ্টির চান্সটা কিন্তু এখন একটু কমই রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড, এবং বজ্রবিদ্যুৎ মোডে গেলে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন যেহেতু নিম্নচাপ আছড়ে পড়ছে সরাসরি বাংলাদেশ উপকূলে গিয়ে, যার জন্য বাংলাদেশে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে কত মিলিমিটারের উপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, 56 মিলিমিটারের উপরে কিন্তু আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি চিটাগং, লালমোহন এদিকগুলোতে। আর পশ্চিমবঙ্গে খড়গপুর, কোলাঘাট এদিকে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি 30 তারিখ নাগাদ। 29 তারিখে গেলে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, এবং 28 তারিখেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন দিকে বিভিন্ন জেলায়। আর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই তাহলে দেখুন শান্তিপুর, চন্দননগর, কলকাতা, খড়দা, কোলাঘাট, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া এই দিকগুলোতে সেম কন্ডিশান থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে। তারপর একটু এগিয়ে গেলে আমরা 27 তারিখের কন্ডিশান যদি দেখি, 27 তারিখেও বন্ধুরা সেম কন্ডিশন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিও থাকবে। বলতে গেলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, ডায়মন্ড হারবার, জয়নগর, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, পুতুলপুর, নদিয়া, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, গোসকারা, শান্তিপুর, 2 বর্ধমান, 2 মেদিনীপুর সাইডে। একই সঙ্গে বাংলাদেশেও দেখুন অনেকটাই বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তো 26 তারিখেও সেম কন্ডিশন থাকবে দেখুন বন্ধুরা, এবং 25 তারিখেও পরিস্থিতি এমনটাই থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি আজও তেমনই রয়েছে, এবং 22 তারিখ অবধি কিন্তু তেমনই থাকতে পারে। আজও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাত বিকালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারলেন। যারা বুঝতে পারেননি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।